নমস্কার, আপনারা দেখছেন ত্রিপুরা টিভির বিশেষ অনুষ্ঠান লোককথায়। আজ আপনাদের আরো একবার স্বাগতম। বরাবরই আমরা অরুণদার সাথে বিভিন্ন ধর্ম বিষয়কমূলক যে আলোচনা প্রত্যেকবারই রাখি, কিন্তু এবারে আলোচনার প্রসঙ্গ আমরা লোককথায় একটু ভিন্ন ধর্মে যেতে চাইছি। এর আগেই প্রথমে আপনাকে ত্রিপুরা টিভি পর্দায় স্বাগত জানাব। ত্রিপুরা টিভির বিশেষ টক শো লোককথা, যেখানে উঠে আসে সমাজ, সংস্কৃতি ও সমসাময়িক প্রসঙ্গের নানা দিক। প্রতি রবিবার রাত ৮টায় চোখ রাখুন ত্রিপুরা টিভির পর্দায়। আমিও নমস্কার। আমি ত্রিপুরা টিভির মাধ্যমে ত্রিপুরার সমস্ত জনগণকে আমি নববর্ষের শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন। দাদা, প্রথমেই যে টপিকটা বললাম যে আপনার সঙ্গে বরাবরই ধর্মীয় বিভিন্ন বিষয় আলোচনা করেছি এর আগেও। এবারে একটু রাজনৈতিক প্রসঙ্গে যদি যাই, বর্তমান রাজ্য এবং রাজনীতি এই দুটো বিষয়কে একসাথে কিভাবে বলবেন? রাজ্য এবং রাজনীতি এবং জনগণ একে অপরের সাথে সাদৃশ্যতা এবং রেখেই এবং দেশের, সমাজের এবং কৃষি সংস্কৃতির উন্নতি এবং রাষ্ট্রের উন্নয়ন সম্ভব। সাদৃশ্যতা ছাড়া কোনো প্রকারই উন্নয়ন সম্ভব নয়। গেল নির্বাচন কিছুদিন আগেই, ত্রিপুরা স্বশাসিত যে টিটিএডিসি নির্বাচনে বিজেপির একটা বড় সড়ো ধাক্কা। তো সমীকরণ বিভিন্ন রকম কথা বলছে। আপনি একজন রাজনৈতিক বিশ্লেষক হিসেবে যদি আপনার ছোট্ট ভাবে ধারণাটা বিশ্লেষণ করেন, কেমন এমনটা রেজাল্ট হয়েছে বিজেপির? অ্যাকচুয়ালি যেভাবে আমরা বিশ্লেষণ করছি যে বিজেপি একটা বড় সড়ো একটা ধাক্কা খেয়েছে বা হারিয়েছে, কিন্তু আমি মনে করব বিজেপি হারেনি। হারিয়েছে আমাদের মধ্যে কিছু আমলাতান্ত্রিক দালাল বিশিষ্ট কিছু নেতৃত্ব এবং তাদের অহংকার এবং তাদের যে বিবেক হারিয়েছে, বুদ্ধি হারিয়েছে, তাদের যে উদ্দেশ্য এবং দূরদর্শিতা এগুলি হারিয়েছে, কিন্তু বিজেপি হারেনি। যদি বিজেপি হারতো তাহলে অখিল ভারতীয় স্তরে আমাদের মোদিজির যে স্বপ্ন, উজ্জ্বলা যোজনা থেকে ধরে জনধন যোজনা এবং কৃষকদের উপর যে উন্নয়নের যে একটা ধারা, সেই ধারা অব্যাহত রয়েছে এবং কেন্দ্রীয় সরকারের তথা আমাদের ত্রিপুরা রাজ্যের যে সরকার রয়েছে, সেই সরকারের সাথে যে সাদৃশ্যতা রেখে উন্নয়নমুখী যে কাজগুলি বাস্তবায়ন আমরা প্রত্যেকটি পরিবারের মধ্যে আমরা দেখতে পাই। কিন্তু যেমন বর্তমানে ইরান এবং আমেরিকা ইসরায়েলের সাথে যে যুদ্ধেরকে কেন্দ্র করে ত্রিপুরা রাজ্যে কিছু আমলাতান্ত্রিক দালাল, ওরা তাদের অসাধু ব্যবসাকে টিকিয়ে রাখার জন্য আমাদের সরকার যে একটা ইরাকের মধ্যে যে যুদ্ধ, তার প্রভাব আমাদের রাজ্যে এবং ভারতবর্ষে পড়েনি, কিন্তু সরকারের যে উন্নয়নমূলক কাজ এবং জনমুখী যোজনা সমস্ত কিছুই বাস্তবায়ন হচ্ছে এবং জনসেবায় এবং পরিষেবাতে যাতে ঘাটতি না হয়, আমাদের তেল রপ্তানি থেকে জ্বালানি রপ্তানি থেকে সমস্ত কিছুই বাইরে থেকে আনা হচ্ছে এবং জনগণের অসুবিধা চিন্তা করে সমস্ত প্রকার দিক আমরা দেখতে পাই সরকার আপ্রাণ চেষ্টা করে যাতে জনগণের কাছে গিয়ে পৌঁছে সেটা চালিয়ে যাচ্ছে। কিন্তু আমলাতান্ত্রিক কিছু দালাল তাদের নিজস্ব স্বার্থ উদ্ধারে এত ব্যস্ত, আমাদের সরকারের যে উন্নয়নমূলী কাজগুলি সেটা জনগণের সামনে উপস্থাপন করার সময়টুকু তারা পাচ্ছে না, শুধু তাদের নিজত্ব নিয়ে ব্যস্ত রয়েছে। দেখুন, গ্যাসের কথাই চিন্তা করুন। গ্যাসের কোনো ধরনের অভাব আমাদের সরকার কোনো মিডিয়ার সামনে এসে যে ক্রাইসিস দেখা দিয়েছে এই ধরনের কোনো স্টেটমেন্ট দেয়নি, কিন্তু গ্রামে গঞ্জে শহরে নগরে কিছু আমলাতান্ত্রিক কিছু নেতৃত্ব যে এইভাবে তাদের নিজস্ব স্বার্থ উদ্ধারের স্বার্থে গ্রাহকের গ্যাসের অ্যাকাউন্ট তাদের ঘরে নিয়ে জমা রেখে গ্রাহকদের কাছে গ্যাস পৌঁছে দিতে ব্যাঘাত ঘটাচ্ছে, এটা কি সরকার বিরোধী নয়? এদের কারণে জনগণের মধ্যে সরকার বিরোধী একটা হাওয়া চলছে। কিন্তু আদৌ যদি সঠিক তথ্য জনগণের কাছে পৌঁছানো হয় তাহলে অবশ্যই সরকারের প্রতি প্রেম, ভালোবাসা এবং তাদের যে শ্রদ্ধা এটা বাড়বো, কিন্তু কমতো না। কিন্তু এই কার্যকর্তাদের অনেক অভাব। এই জায়গায় দাঁড়িয়ে আরএসএস কে বিজেপির পরিপূরক বলা হয়, যদিও সরাসরি আপনারা কাজ করেন না।
এখন যেটা বলছেন যে সঠিক কার্যকর্তার অভাব, আরএসএস কিভাবে এই বিষয়টাকে দেখছে বা কিভাবে কাজ করছে গ্রাউন্ডে? সংঘ একটা পবিত্র সংগঠন। সংঘ শুধু শাখার কথা চিন্তা করে, দৈনিক শাখা চালানো সংঘের কাজ। আর যারা স্বয়ংসেবক, তারা মানুষের রান্নাঘর থেকে ধরে শ্মশানঘাট পর্যন্ত মানুষের যা কিছু প্রয়োজন এবং সহযোগিতার দরকার, প্রত্যেকের পাশে দাঁড়িয়ে নিজের কে প্রতিকূল পরিস্থিতি থেকে রেখে মানুষকে অনুকূলে নিয়ে যাওয়াই হচ্ছে সংঘের স্বয়ংসেবকদের কাজ। কিন্তু সংঘ এবং স্বয়ংসেবক একটা বৃহত্তর উদ্দেশ্য নিয়ে কাজ করছে, যে উদ্দেশ্য রাষ্ট্রের কল্যাণ এবং জনগণের কল্যাণ, সমাজের কল্যাণ। বিজেপি এবং আরএসএস একে অপরের পরিপূরক কিনা, প্রশ্ন ছিল সেটা। আরএসএস একটা আলাদা সংগঠন, সম্পূর্ণ রাষ্ট্রের হিতচিন্তক এবং রাষ্ট্রের কল্যাণার্থে কাজ করে। যদি কোনো বিজেপির চিন্তাধারা রাষ্ট্রের কল্যাণার্থে কোনো কাজ করে থাকে, কোনো নেতা যদি তার হিত চিন্তা করে, তাহলে অবশ্যই রাষ্ট্র এবং রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ এবং বিজেপির মধ্যে একে অপরের পরিপূরক। যদি কেউ রাষ্ট্রের জন্য কল্যাণ চিন্তা না করে, জনগণের হিতে চিন্তা না করে, জনগণের হিতে কাজ না করে, সমাজের জন্য কাজ না করে, সে যত বড় নেতাই হোক না কেন, যে বিজেপির বড় নেতাই হোক না কেন, বিজেপির সাথে এবং আরএসএস এর কোনো সাদৃশ্যতা এবং একে অপরের পরিপূরক হতে পারে না। যদি সরকার বিজেপি না থাকে আরএসএস ধূলিসাৎ হয়ে যাবে, এমনটা শোনা যায়। এই বিষয়টাকে কিভাবে ব্যাখ্যা করবেন? সম্পূর্ণ এটা হাস্যবোধক একটা প্রশ্ন। 1925 বিজয়া দশমীর দিন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ ডক্টর কেশব বলিরাম হেডগেওয়ারজি প্রতিষ্ঠা করেছিলেন। আর বিজেপির 1980-তে 6 এপ্রিলে তার বিস্তার ঘটেছিল। কিন্তু আরএসএস না থাকলে বিজেপি ধূলিসাৎ হয়ে যাবে, বিজেপি না থাকলে আরএসএস ধূলিসাৎ হয়ে যাবে, এটার সাথে এটার কোনো সাদৃশ্যতা নেই। সংঘ যদি না থাকে রাষ্ট্রীয়ত্ব থাকবে না, অখণ্ডতা থাকবে না। আরএসএস যদি না থাকে আমাদের নিজস্ব সংস্কৃতি থাকবে না, সভ্যতা তার বহিঃপ্রকাশ ঘটবে না, এটা সত্য। বিজেপির পক্ষ হয়ে ভোট প্রচারে আরএসএস এর কোন রকম ভূমিকা থাকে বা ছিল কিনা? আর বিজেপির পক্ষ নিয়ে আরএসএস কখনো প্রচার করে না। আরএসএস প্রচার করে যারা সমাজের হিতচিন্তক, সমাজের একজন ভালো মানুষ, রাষ্ট্রের জন্য কাজ করে এবং রাষ্ট্রের জন্য বলিদান দেওয়ার মতো মানসিকতা রয়েছে এবং নিজে অসুবিধা থেকেও অন্যের অসুবিধা দূরীকরণের জন্য যারা কাজ করেন, এদের মধ্যে যদি কেউ কংগ্রেস হোক, সিপিএম হোক, বিজেপি হোক, যদি কেউ সে কোনো দলের প্রতিনিধিত্ব করে, তার পক্ষে আরএসএস কাজ করে। ধরুন রাজ্য রাজনীতির কথাই ধরা যাক, আপনাদের কোনো প্রার্থী বিজেপির হোক বা যে কোনো কিছু হোক, আপনাদের একটা স্ট্রং যেহেতু অ্যাক্টিভিটিস লোক আছে, আপনারা সেই ক্ষেত্রে কিভাবে বিরোধিতা করেন? ধরুন এই জায়গায় একজন প্রার্থী দিয়েছেন, সে প্রার্থীটা আপনাদের পছন্দ হয়নি, বা এর পেছনে ব্যাকগ্রাউন্ড হিসেবে কিভাবে কাজ করেন আপনারা? দেখুন, কারোর ব্যক্তিগত বিরুদ্ধে আমাদের কাজ নয়। আমাদের কাজ হচ্ছে যারা জনপ্রতিনিধি, যারা নৈতিকতার মধ্যে দাঁড়িয়ে রাজনীতি করেন, তাদের পক্ষে আমরা। যেমন কোনো ভ্রষ্টাচারযুক্ত ব্যক্তি যদি রাজনৈতিক নেতৃত্বে ক্ষমতা পায়, তার দ্বারা রাষ্ট্রের কোনোদিন কল্যাণ হবে না, বরং রাষ্ট্রের ক্ষতি হবে, সমাজের ক্ষতি হবে। এই দিকটা কিভাবে দেখেন? প্রশ্ন শেষ। সেটাকে আমরা ভালো নজরে দেখি না। সেটাকে আমরা অবশ্যই সমাজে যাতে ভালো লোক ওই জায়গাতে স্থান পায়, তার জন্য আমরা চেষ্টা করে থাকি। এবারে যদি আমরা রাজ্য রাজনীতির দিকে ফিরি, একটু আগেই বলছিলাম যে পাহাড়ে বিজেপির ভালো ফলাফল পায়নি, সেক্ষেত্রে আপনার বিচারধারায় কোন কোন দিকগুলো বিশ্লেষণ করলে হয়তো আগামী দিনে ভালো হতে পারতো বা হতে পারে? কর্মান্যে বাধিকা রেস্তে মা ফলেষু কদাচনা। সুকর্মের মাধ্যমে আমরা কর্ম করে যাই, ফলের আশা আমরা করি না। ফল
আমরা কিছুদিনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি একটা ট্রেন্ড চলছে ফেসবুক এবং ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপে, যে অমুক দাদা ছাড়া ত্রিপুরায় দল টিকে রাখা সম্ভব নয়, অমুক দিদি ছাড়া দল টিকে রাখা সম্ভব নয়, এবং ওই দাদা মুক্তির কাণ্ডারি, অমুক দিদি অগ্নিকন্যা, এই ধরনের যে সোশ্যাল মিডিয়াতে যারা পোস্ট করেছেন, অবশ্যই তারা 2018-এর আগে যারা কাজ করেছিল প্রতিকূল পরিস্থিতির মধ্যে, তারা মানে নিরক্ষর ছিল কেউ কেউ, কিন্তু মূর্খ ছিল না। তারা যে সমস্ত কার্যকর্তা অত্যন্ত প্রতিকূলের মধ্যে ভারতীয় জনতা পার্টির হয়ে অষ্টদল পথ নিয়ে গ্রামে দলের আদর্শ বিস্তার করেছেন, প্রচার করেছেন, তাদের প্রতি জনগণের শিক্ষিত সমাজ থেকে বুদ্ধিজীবী সমাজ পর্যন্ত তাদের প্রতি কনফিডেন্স ছিল যে তাদের মতো ব্যক্তিত্ব, হয়তোবা পড়াশোনা কম হতে পারে, তাদের মতো নেতৃত্ব যদি ক্ষমতায় থেকে নেতৃত্ব তাদের হাতে থাকে, অবশ্যই সমাজের পিছিয়ে পড়া লোকগুলির সহযোগিতা হবে এবং সমাজ এবং কৃষ্টি সংস্কৃতির উন্নতি হবে এবং গরিব মেহনতি মানুষের দুঃখ দূর করার মতো একটা পরিবেশ তৈরি হবে। কিন্তু দেখা গেল ক্ষমতা আসার পরে আমাদের যারা ত্রিপুরা রাজ্যের পূর্ণকালীন কার্যকর্তা যারা ছিল, যারা বাড়িঘর ছেড়ে দলের নির্দেশে কর্তব্যতার সাথে দলের কাজ করেছিল, তাদেরকে কোনো না এক উচ্চ স্তরের, রাজ্য স্তরের এক নেতা বলেছিল, কাঙ্গাল নেই চাই, কাঙ্গালকে হটাও। ওই দিন থেকেই আমাদের পুরনো কার্যকর্তা এবং দলের আদর্শবান কার্যকর্তাগুলি অবহেলিত হতে চলছে, এবং বুদ্ধিমান যারা রাজনীতির সাথে যুক্ত ছিল অতীতে কোনো না কোনো বিশেষ রাজনৈতিক দলের, তারা আমাদের অবহেলাতে ওরা ওই স্থানগুলি দখল করে নিয়ে চতুরতার সাথে রাজনীতিটারে পরিচালনা করছে এবং সরকারি আমলাদের সাথে যুক্ত হয়ে জনগণকে বঞ্চিত করতে চলছে। আমাদের সরকারের যে স্বচ্ছ ভাবমূর্তি এবং ভ্রষ্টাচার মুক্ত সরকার, এটা বাস্তবায়ন করতে আমাদের সরকার হিমশিম খাচ্ছে। ওই অসাধু কিছু নেতৃত্ব তাদের কারণে, তাদের এবং আমাদের যারা বর্তমানে কিছু অসাধু এবং রোজগারতান্ত্রিক কিছু নেতা রয়েছে, সবাই নয়, কিছু নেতা রয়েছে, তারা ফেসবুকে এমনভাবে ঢালাওভাবে প্রচার করছে কোনো ব্যক্তির হয়ে, কোনো দিদির হয়ে, দাদার হয়ে, কিন্তু দলের হয়ে ফেসবুকে রেজাল্টের পরে আমি একজনকেও দেখিনি দলের হয়ে কোনো প্রচার করতে। পাহাড়ে আজকে আমাদের সরকার বিজেপি কিছু নেতা হেরে যাওয়ার পর আজকে পাহাড়ে আমাদের যারা জনজাতিদের কৃষ্টি সংস্কৃতি আধারে বসবাস করছে, ধর্ম নিয়ে ধর্ম পালন করছে, তারা বাড়িঘর ছাড়া হচ্ছে, আগুন দিয়ে তাদের বাড়িঘর জ্বালা হচ্ছে, এবং যারা বিজেপিকে মন থেকে ভালোবাসতো আজকে তাদের বাড়িঘরের অবস্থা অত্যন্ত খারাপ। কেন? আমাদের কিছু পরিকল্পনা এবং যোজনার অভাবের কারণে আজকে আমাদের এই জনজাতি ভাই বোনদের দুঃখ, আজকে এই সময়টার মধ্যে দুঃখ পাইতে হচ্ছে। আমরা মনে করব সমস্ত দাদা দিদি এবং ব্যক্তির প্রচার বন্ধ করে দলের আদর্শ, একাত্ম মানববাদ দর্শন এবং শ্যামাপ্রসাদ মুখার্জির যে উদ্দেশ্য, দীনদয়ালজির উদ্দেশ্য, এগুলি নিয়ে মানুষের সামনে উপস্থাপন করা এবং দলের যে মুখ্য ভাবনা এবং উদ্দেশ্য, সরকারের যে একটা স্বপ্ন, সেই স্বপ্নকে কিভাবে বাস্তবায়ন করা যায়, জনমুখী যোজনাগুলিকে আমরা যেন সমাজে বাস্তবায়ন করতে পারি। আমাদের মধ্যে যে অনৈক্যতা রয়েছে, যে এই অমুক ভালো নয় তমুক ভালো, এই ধরনের ব্যক্তির কোনো দোষ না দেখিয়ে আমরা সমস্ত কিছু ভেদাভেদ ভুলে আমরা সবাইকে আলিঙ্গন করে কাছে নিয়ে, কেউ আমাকে থেকে দূরে সরে গিয়েছে, ওনার দোষ নয়, দোষটা আমার। কেন আমার থেকে দূরে সরে গেল? হয়তো বা আমার কোন জায়গাতে ঘাটতি, আমি ওনার মন জয় করতে পারিনি, এতএব ওনাকে মন জয় করে
এবং ওনাকে কাছে টেনে এনে আমাদের ভুল ত্রুটি দূর করে আমরা সংশোধন হতে পারি। আগামী দিন ভারতীয় জনতা পার্টির যে সরকার রয়েছে এবং মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে সরকারকে পরিচালনা করছেন, তাকে যেন আরও জনমুখী করা যায় এবং মানুষের কাছে পৌঁছানো যায়। আমাদের মুখ্যমন্ত্রী মহোদয়কে যারা কিছু সমাজের মধ্যে ভুল বার্তা দিয়ে ওনাকে পরিচালনা করছেন, ওদের কাছে আমি হাত জোড় করে বলবো, আপনারা আমাদের আদর্শবান কার্যকর্তা যারা নিষ্ঠার সাথে কাজ করছে গ্রামে গঞ্জে, তাদের মূল্যায়ন হোক, তাদের আদর্শগুলি সোশ্যাল মিডিয়াতে দেখে তাদেরকে তাদের গুণ পিছনে ফেলে প্রকাশ্যে যারা সোশ্যাল মিডিয়াতে কাজ করছে ঘরে বসে, তাদেরকে মূল্যায়ন অবশ্যই করুন, কিন্তু কার্যকর্তা হিসাবে তাদেরকেও মূল্যায়ন করুন। এটা আমার অনুরোধ থাকবে। 2028 বিধানসভা নির্বাচনে আপনি অনৈক্যতার একটা কথা উল্লেখ করলেন এই মুহূর্তে। তো টিটিএডিসির রেজাল্ট এবং অনৈক্যতা দুইটা মিলে 2028 যে বিধানসভা আসন্ন, তাতে কি কোথাও প্রভাব পড়বে কিনা বিজেপির জন্য? একদম পারবে না, কারণ ভারতীয় জনতা পার্টি এবং যে ত্রিপুরা মথা একটা রাজনৈতিক দল, ত্রিপুরা মথা যে রাজনৈতিক উদ্দেশ্য, ভারতীয় জনতা পার্টির যে উদ্দেশ্য, সেটার মধ্যে তেমন একটা চিন্তাধারার মধ্যে তফাৎ বেশি একটা নয়। আমরা জনজাতি কল্যাণার্থে কাজ করি, বনবাসী কল্যাণ আশ্রম রয়েছে, জনজাতি ফিথ অ্যান্ড কালচার প্রোটেকশন ফোরাম রয়েছে, এবং আমাদের এই ক্ষত্রিয় সমাজ রয়েছে, শান্তিকালী আশ্রম রয়েছে, বিভিন্ন সামাজিক সংগঠন রয়েছে। কিন্তু রেজাল্টের পরে আমরা দেখতে পাই সেখানে একটা বিশেষ সম্প্রদায় আর পাহাড়ে একটা বিশেষ সম্প্রদায় মিলে আমাদের ভাতৃপ্রতিম লড়াই লাগিয়ে ওরা দূর থেকে তামসা দেখছে। এটা যখন ত্রিপুরা মথা সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর মাণিক্য মহোদয় বুঝতে পারবেন, অবশ্যই আমাদের যে ভারতীয় জনতা পার্টির এবং ত্রিপুরা মথার মধ্যে যে একটা অনৈক্যতা সাময়িক হয়েছে, সেই সাময়িক দূর হয়ে আমরা ঐক্যবদ্ধ হয়ে ত্রিপুরার মুক্তি, অশুভ শক্তি যেটা পাহাড়ে কাজ করছে সেটা দূর অবশ্যই করব। পাহাড়ে তো একচেটিয়া মহারাজাকে ভালোবেসে যে রেজাল্টটা করেছেন, তো সেক্ষেত্রে যে পাহাড়ে কি আদৌ আবেগটা কাজ করেছে মহারাজার জন্য নাকি মথার জন্য, কি বলবেন? অ্যাকচুয়ালি মথা এবং মহারাজা কোনোটার জন্যই ভাবে সরকার পরিবর্তন হয়নি, আবেগে সরকার পরিবর্তন হয়েছে। মহারাজার যে ভাবনা অনেক উন্নত এবং অনেক ভালো মানসিকতা, ওনার যে উদ্দেশ্য উদ্দীপনা এবং মানসিকতাকে বাস্তবায়ন করতে হলে আজকে বর্তমানে যে পরিস্থিতি রয়েছে তার জন্য হয়তোবা মহারাজার মানসিকতার সাথে এটার মিল নয়। এটা উনি ভাবতে পারেননি যে ক্ষমতা আসলে এই ত্রিপুরার জনজাতিদের উপর, কৃষ্টি সংস্কৃতির উপর আঘাত আসবে। এটা দুর্ভাগ্যজনক। মহারাজা অবশ্যই চেষ্টা করবেন এই ত্রিপুরার পাহাড়ি রাজ্যে যে জনজাতি কৃষ্টি সংস্কৃতি, সামনে গড়িয়া পূজা, তার কোনো অসুবিধা তৈরি না হোক। জনজাতিরা ত্রিপুরার যে ভূমিপুত্র বলেছেন, যারা আমাদের ওদের যে কৃষ্টি সংস্কৃতি এগুলির প্রতি আঘাত এনে তাদের যদি অসুবিধা তৈরি করে, অবশ্যই ত্রিপুরা দায়ী নয়, দায়ী একটা বিশেষ সম্প্রদায়। তারা ধর্মান্তরিতের কাজটা ত্বরান্বিত করার স্বার্থে এবং বিশেষ একটা সমতলের সম্প্রদায় রয়েছে, সাম্প্রদায়িক উস্কানি দিয়ে আমাদের ভাতৃপ্রতিম ভবিষ্যৎ লড়াইয়ের অপেক্ষায় তারা রয়েছে ঘোলা জলে মাছ ধরার জন্য। আপনার কথা অনুযায়ী বিজেপি এবং মথার ভাবধারা খানিকটা হলেও মিল আছে, তাহলে ধরে নেওয়া যায় কি 2028 নির্বাচনের পর আবারও সেই অ্যালায়েন্সের পথে হাঁটবেন রাজ্য বিজেপি এবং মথা? এটা আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব এবং রাজ্য নেতৃত্ব ওরা বুঝবেন। তবে আমার ব্যক্তিগত চিন্তাধারায় যে ত্রিপুরার কৃষ্টি সংস্কৃতি এবং ভারতীয় জনতা পার্টির মূল উদ্দেশ্য এবং অখণ্ড ভারতের স্বপ্ন বাস্তবায়ন করতে হলে আমরা অবশ্যই সবাই সম্মিলিত প্রচেষ্টাই আগামী বিধানসভায় নির্বাচনে নির্বাচিত প্রতিনিধি বিধানসভায় পাঠাতে হবে এবং পার্লামেন্টে পাঠাতে হবে। একেবারেই সার্বিকভাবে বা শেষভাবে যদি জানতে চাই, আপনি যেটাই বললেন অনৈক্যতা থেকে শুরু করে বা বিজেপির যে খোঁজগুলি রয়েছে সেগুলিকে উপেক্ষা করে 28 নির্বাচনের জন্য কিভাবে প্রস্তুতি নেওয়া দরকার আপনার মনে? তবে প্রথমত দরকার আমাদের যারা কার্যকর্তা রয়েছে সম্পর্ক এবং
সংযোগ এবং সংযোজনা, এই তিনটা বিষয়ের উপর অনেক জোর দিতে হবে। সম্পর্ক আমাদের নতুন ভোটারদের প্রতি জোর দিতে হবে এবং কার্যকর্তাদের সংযোগ করতে হবে এবং সংযোজনা মানে কার্যকর্তাদের গুণের নিরিখে তাদের সঠিক স্থানে বসাতে হবে এবং পুরনো কার্যকর্তাদেরকে তাদের সঠিক মর্যাদা দিতে হবে এবং যারা নতুন কার্যকর্তা এবং গুণের নিরিখে হয়তো বা তাদের পদ পেয়েছেন, অবশ্যই তারা ঊর্ধ্বতম কর্তৃপক্ষ থেকে যে এরিয়াতে কাজ করবেন ওই এলাকার আদর্শবান এবং পুরনো কার্যকর্তা যারা, তাদেরকে সামনে রেখে আপনাদের কর্মসূচি এবং যোজনা নেওয়া উচিত। এবং আমাদের ত্রিপুরার মুক্তির কাণ্ডারি জনগণ এবং ভোটাররা, মুক্তির কাণ্ডারি কোনো ধরনের একজন ব্যক্তি হতে পারে না। আমাদের 2018 যে বিশাল এক অশুভ শক্তিকে পরাস্ত করেছিল আমাদের ত্রিপুরা রাজ্যের জনগণের ভাবনা এবং জনগণের ভোটাররাই করেছিল। আমরা শুধু যারা নেতা এবং নেত্রী এবং নেতৃত্ব দিয়েছেন, জনগণের ভাবনারকে আমরা শুধু সহযোগিতা করেছিলাম। আর যদি কেউ বলেন আমি মুক্তির কাণ্ডারি, অমুক মুক্তির কাণ্ডারি, অমুক নেতা ছাড়া ত্রিপুরার মুক্তি সম্ভব নয়, সেটা কিন্তু অবাস্তব, এটাও আমাদের জন্য বিপজ্জনক। আমরা সেই ভাষা থেকে দূরে সরে আমাদের মুক্তির কাণ্ডারি জনগণ এবং ভোটারদের কাছে গিয়ে আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব এবং আমাদের আদর্শ বিজেপি, আমাদের আদর্শ দীনদয়াল উপাধ্যায়জি, আমাদের আদর্শ শ্যামাপ্রসাদ মুখার্জি, আমাদের আদর্শ নরেন্দ্র মোদীজি, ওদের আদর্শে অনুপ্রাণিত হয়ে মোদীজির স্বপ্নকে বাস্তবায়ন করার স্বার্থে আমরা সকলে মিলে জনগণের স্বার্থে ত্রিপুরা যে আগামী 28 নির্বাচনে আমরা ঐক্যবদ্ধ, আমরা মাঠে লড়াইয়ে সংগ্রামে থাকব। আগামী নির্বাচন 28-এ যে বিধানসভা নির্বাচন হবে, সেখানে অধিকতর আসন নিয়ে আমরা ভারতীয় জনতা পার্টির সরকার পুনরায় আবার সংগ্রহে গঠন করব এবং সেই সরকার এর যে উদ্দেশ্য এবং মানসিকতা রয়েছে সেটাকে আমরা বাস্তবায়ন করবই করব। 2028 নির্বাচনকে পাকিচ্য করে যারা নতুন কার্যকর্তা রয়েছেন, পুরনো কার্যকর্তা রয়েছেন, প্রত্যেকেই সমানভাবে গুরুত্ব দিয়ে নতুন সরকারের উদ্দেশ্য হবে এবং সরকার গঠনের জন্য প্রয়াস জারি রাখবেন। এইভাবেই কথা বলি আজকের এই যে বিশেষ অনুষ্ঠান, লোককথার অনুষ্ঠানকে আরো সুন্দর করে তুলেছেন RSS নেতা অরুণ হালদার। এতক্ষণ ছিলেন লোককথার বিশেষ অনুষ্ঠানে, সঙ্গে ছিলাম প্রীতম।